আসসালামু আলাইকুম। আগের দিনে আমরা উদ্ভিদের অঙ্গজ জননের প্রাকৃতিক ভাগটি আমরা পড়েছি, অর্থাৎ প্রাকৃতিক অঙ্গজ জননের ভাগগুলো আমরা পড়েছি। আজকে আমরা যেটা জানবো সেটা হলো কৃত্রিম অঙ্গজ জনন। কৃত্রিম অঙ্গজ জনন বা আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন কি আগে জানতে হবে। যে বিজ্ঞানসম্মত কৃত্রিম পদ্ধতিতে উদ্ভিদ তার দেহের কোনো একটা অংশ থেকে হুবহু একই রকম ধরনেরই যখন অপত্য উদ্ভিদ সৃষ্টি করবে তাকে আমরা বলবো কৃত্রিম অঙ্গজ জনন। তাহলে কি হলো, যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে দেহের কোনো একটা অংশ থেকে হুবহু একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন বা উন্নত ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য উদ্ভিদ সৃষ্টি করবে তাকেই আমরা বলবো কৃত্রিম অঙ্গজ জনন। এই কৃত্রিম অঙ্গজ জননের সাহায্যে কৃষি ও উদ্যান চর্চায় গুরুত্বপূর্ণ একাধিক উদ্ভিদের মিলন ঘটিয়ে মিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন অধিক ফলন সম্পন্ন উদ্ভিদ তৈরি করা হয় যারা রোগ প্রতিরোধী। এই কৃত্রিম অঙ্গজ জননকে আমরা টোটাল 4 ভাগে ভাগ করেছি প্রকারভেদকে। কি কি? শাখা কলম, দাবা কলম, জোড় কলম আর হচ্ছে অনুবিস্তরণ। আমরা প্রথমে আসব শাখা কলম। এই শাখা কলম একে বলা হয় কাটিং। এখানে কি হয় না, দেহের কোনো একটা অংশ, দেখো কাটিং শব্দটা শুনেই আমরা বুঝতে পারছি যে দেহের কোনো একটা অংশকে কেটে নেওয়া হয়। সেটা কাণ্ড হতে পারে, মূল হতে পারে বা পাতা হতে পারে। সেটাকে কেটে নিয়ে মাটিতে রোপণ করা হয় এবং ওই দেহাংশ থেকে অপত্য উদ্ভিদ তৈরি হয়। একেই আমরা বলি শাখা কলম বা কাটিং। এক্ষেত্রে কৃত্রিম হরমোন, কৃত্রিম অক্সিন, IA, IBA বা NA ইত্যাদি কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় ওই কাটা অংশে। তারপরে কি করা হয়, কাটা অংশটাকে মাটিতে পুঁতে দিলে সেই মাটির সংলগ্ন অংশ থেকে মূল সৃষ্টি হয় এবং মূলগুলো মাটিকে আঁকড়ে ধরে এবং জল শোষণ করে, সঙ্গে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হয়। এইভাবে আমরা শাখা কলমের সাহায্যে উদ্ভিদ তৈরি করতে পারি, অপত্য উদ্ভিদ তৈরি করতে পারি। এই শাখা কলম মূলের ভিত্তিতে হয়, মূল বা রুট কাটিং, অর্থাৎ কিছু কিছু উদ্ভিদ আছে যেমন আপেল, কমলা লেবু, পাতি লেবু ইত্যাদির কি হয় না, মূল সহ দীর্ঘ অংশটাকে কেটে নিয়ে মাটিতে বসিয়ে রাখা হয়। তাহলে ওই মূলের থেকেই নতুন মূল, শাখা মূল, প্রশাখা মূল বের হয় এবং সেখান থেকে নতুন চারা গাছ হয়। আবার কাণ্ডের ক্ষেত্রে হয়, তাদেরকে আমরা স্টেম কাটিং বলি। এবং গোলাপ, লেবু, জবা, তোমরা জানো যে গোলাপ গাছে কি হয় না, গোলাপ গাছের কাণ্ডটাকে কেটে ফেলা হয়, কাণ্ডের অংশটাকে, এবং সেটাকে যখন আমরা কেটে নরম মাটিতে পুঁতে দিলে কিছুদিন পরে সেখান থেকে কি হয় না, সেখান থেকে মূল সৃষ্টি হয় এবং এই আবার নতুন করে গোলাপ গাছ সৃষ্টি হয়, কাক্ষিক মুকুলে নতুন করে গোলাপ ফুল ফোটে। এটা লেবু গাছের ক্ষেত্রে ঘটে, জবা গাছের ক্ষেত্রে ঘটে। পাতার সাহায্যে হয়, কিছু কিছু পাতা আছে যে পাতাগুলোকে, যেমন বিগোনিয়া, পাথরকুচি, এই পাতার অংশগুলোকে কেটে যদি আমরা মাটিতে ফেলে রাখি তাহলে সেখান থেকে দেখতে পাবো আমরা নতুন অপত্য উদ্ভিদ তৈরি হচ্ছে, অর্থাৎ নতুন চারা গাছ তৈরি হচ্ছে, মূল বের হয়েছে এবং কচি পাতা বের হয়েছে, এই নতুন চারা গাছ তৈরি হয়। এই পদ্ধতি হচ্ছে, এগুলি গেল শাখা কলমের। এরপরে আসবো দাবা কলম বা লেয়ারিং। দাবা কলম কি না, যে পদ্ধতির সাহায্যে, দাবা মানে দাবিয়ে রাখা, অর্থাৎ যে পদ্ধতির সাহায্যে কোনো উদ্ভিদের অংশকে জোর করে মাটির সঙ্গে দাবিয়ে রাখা হয়, অর্থাৎ বাঁকিয়ে রাখা হয় এবং সেই মাটি সংলগ্ন অংশে যখন মূল সৃষ্টি হবে তার ফলে অপত্য উদ্ভিদ বা চারা গাছ জন্মাবে, তাকে আমরা বলবো দাবা কলম বা লেয়ারিং। আর এক্ষেত্রে যে অংশটাকে বাঁকিয়ে মাটির ভিতরে প্রবেশ করানো হচ্ছে তাকে আমরা বলছি লেয়ার। এই লেয়ারিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো
যে দুই প্রকার ভাগ আছে, এক হচ্ছে মাউন্ট লেয়ারিং আর এক হচ্ছে গুটি কলম বা এয়ার লেয়ারিং। মাউন্ট লেয়ারিংটা আগে আসবো। এক্ষেত্রে কিছু অংশ মাটির মধ্যে আর কিছু অংশ মাটির উপরে রাখা হয়, তাই আমাদের নামটা দেখো মাউন্ট। অর্থাৎ আমরা কি করি, আমরা যখন কোনো কিছুকে সংবদ্ধ করে রাখি, অর্ধেকটা ওপেন অর্ধেকটা ভিতরে, তখন আমরা তাকে কি বলি, মাউন্ট করা বলি। বায়োলজিক্যাল ল্যাবরেটরিতে আমাদের অনেক কিছুকে মাউন্ট করতে হয়। ঠিক তেমনই এক্ষেত্রে এই মাউন্ট লেয়ারিং এর ক্ষেত্রে যে শাখাটাকে বাঁকানো হলো, সেই শাখাটার অর্ধেকটা মাটির উপরে থাকবে আর কিছুটা অংশ মাটির নিচে থাকবে। এই যে অংশটা মাটির নিচে রইল, এই নিচের অংশটাকে বলা হচ্ছে লেয়ার। আর এখান থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়। আর এই অস্থানিক মূল সহ অংশটাকে যদি আমরা কেটে নিই বা বিচ্ছিন্ন করে দিই পূর্বের গাছটি থেকে, এবং সেটাকে যখন অন্য জায়গায় আমরা রোপণ করব, তখন সেক্ষেত্রে নতুন চারা গাছ সৃষ্টি হবে। এরপর আসবো এয়ার লেয়ারিং বা গুটি কলম। এই নামটা শুনে বুঝতে পারছো যে যে অংশটাকে বাঁকানো যায় না, সেক্ষেত্রে গুটি কলমের সাহায্যে অঙ্গ যোজনন করা হয়। কি হয় না, বেশ কিছু উদ্ভিদ আছে, লেবু, আখ, পেয়ারা, লিচু, দেখবে এগুলোর কাণ্ডগুলো কিরকম না খুব শক্ত। এগুলোকে আমরা যদি বাঁকাতে যাই তাহলে কি হবে, ভেঙে যাবে। এই ভাঙার হাত থেকে রেহাই করার জন্য বা রোধ করার জন্য আমরা এই সমস্ত গাছের অংশের কি করি, ডালের চারপাশের ছালটাকে ছুলে ফেলি বা তুলে দিই। তুলে দেওয়ার পরে সেখানে মাটি আর গোবর মিশিয়ে প্রলেপ দিয়ে দিই। তারপরে ওই অংশকে একটা কোনো কাপড়, সেটা সুতির কাপড় কিংবা চট জাতীয় বস্ত্র বা খড় ইত্যাদিকে সহ বেঁধে আমরা কি করি না, শক্ত করে বেঁধে দিই। তারপরে অল্প অল্প করে জল দিতে থাকলে, অর্থাৎ এই গুটির মতো আকার সৃষ্টি করে যখন আমরা সেখান থেকে অস্থায়ী মূল সৃষ্টি করব, তখনই তাকে বলবো গুটি কলম বা এয়ার লেয়ারিং। এয়ার লেয়ারিং নামটা দেখো শুনে বুঝতে পারছো, এয়ার শব্দের অর্থ বায়ু, অর্থাৎ বাতাস। অর্থাৎ মাটির সঙ্গে সংলগ্ন না রেখে মাটির উপরে অর্থাৎ শূন্য স্থানের মধ্যে যখন আমরা সেক্ষেত্রে ডালটাকে ছুলে সেখানে গোবর মাটির প্রলেপ মিশিয়ে কোনো বস্তা, চট জাতীয় বস্তা দিয়ে বা পাটের বস্তা দিয়ে বেঁধে দিচ্ছি এবং সেখান থেকে যখন অস্থায়ী মূল সৃষ্টি করছি, এই রকমকে বলা হচ্ছে গুটি কলম বা এয়ার লেয়ারিং। এটি ঘটানো হয় লেবু, পেয়ারা, লিচু ইত্যাদি উদ্ভিদের। এরপরে আমরা আসবো জোড় কলম বা গ্রাফটিং। এটি বাজারে খুবই প্রচলিত, কারণ যারাই নার্সারি করে বা চারা গাছ তৈরি করে, যারাই উদ্যানবিদ্যায়, তাদেরই এই গ্রাফটিং পদ্ধতির অবলম্বন করে। এই গ্রাফটিং কি না, গ্রাফটিং এর বাংলা কথা হচ্ছে জোড় কলম, অর্থাৎ জোড় লাগানো। দুটি ভিন্ন উদ্ভিদের শাখাকে যখন জোড়া লাগানো হয় বা সংযুক্ত করা হয়, তখনই তাকে আমরা বলি গ্রাফটিং বা জোড় কলম। এগুলি অল্প স্বল্প হলেও ক্লাস 10-এ তোমরা পড়ে এসছো। এই জোড় কলমের ক্ষেত্রে আমরা কোন কোন উদ্ভিদের করি, আম, লেবু, আপেল, পেয়ারা ছাড়াও অধিকাংশ ফুলের ক্ষেত্রেও আমরা সংমিশ্রণ ঘটাই। তোমাদের মেদিনীপুরে একটি বিখ্যাত নার্সারি আছে যেটা এশিয়া ফেমাস। এই নার্সারিতে যিনি গবেষক বা যিনি এই যেনার প্রচেষ্টায় এই মেদিনীপুর নার্সারি গড়ে উঠেছে, তিনি এই জোড় কলমের অনেকাংশে নতুন বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটিয়ে গোটা এশিয়াবাসীকে চমক দিয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো ব্যাপারটা। তো এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে এই সমস্ত উদ্ভিদগুলোর যে মূল সহ যে গাছটাতে গুটিটা বাঁধা হয় তাকে আমরা বলি স্টক। আর যে ডালটা অন্য একটা গাছের যে ডালটা ওই স্টকের সঙ্গে যুক্ত রাখা হয় তাকে বলা হয় সিয়ন। তাহলে কি বললাম না, মূল সহ যে গাছটিতে গুটি বাঁধা হয় তাকে বলা হয় স্টক, এবং পাশের যে গাছটির শাখা স্টকের সঙ্গে জোড়া লাগানো হয়
অর্থাৎ যে ডালটাকে নিয়ে এসে জোড়া লাগানো হলো স্টকের সঙ্গে, তাকে আমরা বলি সিয়ন। এই দুটিকে ক্যাম্বিয়াম কলা পর্যন্ত ছুলে নেওয়া হয় বা চেঁছে নেওয়া হয়। তারপরে দুটো ডালকে পরস্পর দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নেওয়া হয়। কয়েকদিন পর উভয় ডাল জোড়া লেগে যায় এবং ওই অংশগুলোতে কৃত্রিম অক্সিন হরমোন ছিটিয়ে দেওয়া হয়, যাতে দ্রুত ক্যাম্বিয়াম কলাগুলি দ্রুত একে অপরের সঙ্গে মিশে যায় বা জোড়া লেগে যায়। এই ধরনের কে আমরা বলি গ্রাফটিং বা জোড় কলম। এটি দুই প্রকার, সিয়ন গ্রাফটিং আর হচ্ছে বার্ড গ্রাফটিং। সিয়ন গ্রাফটিংটা কি না, তোমরা আগেই যেটা বললাম, অর্থাৎ সিয়নের সঙ্গে স্টকের জোড়া লাগানোর পদ্ধতিকে বলা হয় সিয়ন গ্রাফটিং। এক্ষেত্রে সিয়নটা সব সময় হবে উন্নত ধরনের। ধরো যদি একটা আম গাছের সঙ্গে করি, তাহলে সেই আমটি হবে সুমিষ্ট, বড় আকৃতির এবং রোগ প্রতিরোধক্ষম, অর্থাৎ সিয়নটি হবে উন্নত মানের ভ্যারাইটির। স্টকটা হবে তুলনামূলক অনুন্নত মানের। যে স্টক কাকে বলেছিলাম না, মূল সহ চারা গাছটিতে যেটাতে গুটি বাঁধা হয় তাকে আমরা স্টক বলেছিলাম, আর পাশের যে শাখাটিকে স্টকের সঙ্গে যুক্ত করা হয় তাকে সিয়ন বলেছিলাম। এই দুটিকে শক্ত করে বেঁধে দেওয়া হয়। আর আছে বার্ড গ্রাফটিং। বার্ড শব্দের অর্থ কি? বার্ড শব্দের অর্থ হচ্ছে মুকুল। এক্ষেত্রে কি করা হয় না, এই সমস্ত উদ্ভিদের কাণ্ডে একটা টি আকৃতির গর্ত সৃষ্টি করা হয়। এই টি আকৃতির গর্তের মধ্যে উদ্ভিদের মুকুলের অংশ বা বার্ডকে নিয়ে প্রবেশ করানো হয়। স্টকের আবরক বা বারকে সিয়নের মুকুল প্রবেশ করানো হয়। তারপরে সেটাকে শক্ত সুতো দিয়ে বা দড়ি দিয়ে জড়িয়ে বেঁধে দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই এই সিয়নের মুকুল অংশটি স্টকের ওই টি আকৃতির গর্তের মধ্যে জুড়ে যায়, অর্থাৎ ভিতরে যখন প্রবেশ করিয়ে দিলাম তখন সেক্ষেত্রে সেটা জুড়ে যাবে। এর ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন শাখা তৈরি হবে ওই মুকুল থেকে, কাক্ষিক মুকুল থেকে, এবং সেটি হবে উন্নত মানের ভ্যারাইটি, কারণ সিয়নটার মুকুল যে অংশটা এনেছিলাম সেটা উন্নত মানের ভ্যারাইটি। এরপরে আমরা আসব অনুবিস্তরণ। এটি খুবই ইম্পর্টেন্ট, তো পরীক্ষায় প্রায় সময় আসে, আগের বছরই 2020-তে এসেছিল অনুবিস্তরণের সুবিধাগুলি উল্লেখ করো। তোমাদের এবছরও অনুবিস্তরণের পদ্ধতি আসতে পারে বা অনুবিস্তরণের অসুবিধা সুবিধা যে কোনো বিষয় আসতে পারে। তার আগে একটা প্রশ্ন যেটা আমার মনে হলো তোমাদের জানা দরকার, যে যদি আমরা ধান বা গম গাছের ক্ষেত্রে কেন গ্রাফটিং করি না, এটা আগের বছর টেস্ট পেপারে তোমাদের আমি লক্ষ্য করেছিলাম এই প্রশ্নটা। ধান বা গম গাছের ক্ষেত্রে কেন গ্রাফটিং বা জোড় কলম বা কলম করা হয় না? কারণ ধান বা গম গাছের ক্ষেত্রে ক্যাম্বিয়াম কলার অনুপস্থিতি থাকে, অর্থাৎ ক্যাম্বিয়াম কলা পর্যন্ত ছোলা সম্ভব নয়, এবং তাই ক্যাম্বিয়াম কলার অনুপস্থিতির জন্য ধান বা গম গাছের ক্ষেত্রে গ্রাফটিং বা জোড় কলম করা হয় না। এদের কাণ্ড নরম প্রকৃতির এবং তুলনামূলকভাবে কম শক্ত, এবং ক্যাম্বিয়াম কলা থাকে না, অর্থাৎ ক্যাম্বিয়াম কলা পর্যন্ত আমরা ছুলে তবেই তো আমরা গ্রাফটিং করব, তাই সম্ভব নয়। এরপর আসি আমরা অনুবিস্তরণ। অনুবিস্তরণ কাকে বলে আগে জানতে হবে। অনুবিস্তরণ হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে আমরা কি করি, কোনো কোষ, কলা বা দেহের কোনো অঙ্গ পালনের মাধ্যমে অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়। অর্থাৎ কোনো একটা গাছের কোষ, অর্থাৎ কোনো কাঠের টুকরো নিলাম, কোনো উদ্ভিদের ছোট ছোট টুকরো খণ্ড নিলাম, সেটাকে কালচার মিডিয়ায় রাখলাম, অঙ্গ পালন পদ্ধতিতে রাখলাম। তারপরে সেখান থেকে আমরা যখন অপত্য সৃষ্টি করব, অর্থাৎ সেগুলো ওই ছোট ছোট টুকরোগুলো থেকে যখন নতুন চারা গাছ, কচি পাতা এবং মূল তৈরি হবে, তখনই তাকে আমরা বলবো অনুবিস্তরণ।
এই অণুবিস্তরণ পদ্ধতির স্টেপগুলো তোমরা দেখো। প্রথমে কি করব আমরা না মুকুল কোষ কলা নির্বাচন করব, তারপরে তাকে আমরা কৃষ্টি মাধ্যমে রাখবো। কৃষ্টি মাধ্যম বলতে যেখানে পুষ্টি আছে, অক্সিন এবং সাইটোকাইনিন, এই দুই প্রকার হরমোন এবং পুষ্টি মাধ্যমকে একত্রে বলা হয় কৃষ্টি মাধ্যম। সেখানে আমরা রাখবো। সেখান থেকে ওই নতুন ওই যে ছোট ছোট কাঠের ছোট ছোট গাছের টুকরো বা কলা বা কোষ, সেগুলো ওখানে যখন রাখা হবে তখন ক্যালাস তৈরি হবে। একে আমরা ক্যালাস বলবো। এই ক্যালাসগুলি থেকে যখন ছোট ছোট কচি পাতা বের হবে তখন তাকে বলবো আমরা মূল সহ ছোট কচি পাতা বের হবে বা ভ্রূণ তৈরি হতে থাকবে, তাকে আমরা বলবো এমব্রয়েড। এমব্রায়ো থেকে কথাটা এসছে এমব্রয়েড। এমব্রায়ো শব্দের অর্থ হলো ভ্রূণ। এরপরে যখন কচি পাতাগুলো বেড়ে উঠবে এবং সেই অংশটাকে আমরা বলবো প্লান্টলেট। অর্থাৎ কি হলো না প্রথমে আমরা মূল কোষ বা কলা নির্বাচন করলাম, সেখান থেকে আমরা পেলাম কৃষ্টি মাধ্যম, যেখানে অক্সিন এবং সাইটোকাইনিন হরমোন আর পুষ্টি মাধ্যম আছে। সেখানে যখন রাখা হলো তখন তারা ক্যালাস গঠন করলো। এই ক্যালাস থেকে কি হলো না যখন ভ্রূণ তৈরি হলো অর্থাৎ শিকড় বের হলো এবং ভ্রূণাক্ষ বা ভ্রূণ নাভি তৈরি হলো, তখন তাকে আমরা বলবো এমব্রয়েড। আর তারপরে যখন চারা গাছ তৈরি হবে, কচি পাতা বের হবে, তখন তাকে বলবো প্লান্টলেট। আর এই প্লান্টলেটগুলোকে মাটিতে বা টবে বিভিন্ন অংশে রোপণ করা হয়। এই হলো আমাদের অণুবিস্তরণ। অণুবিস্তরণ পদ্ধতি প্রয়োগ কি বা কেন করা হয়? রোগ জীবাণুমুক্ত উদ্ভিদ তৈরি করা হয়, উদ্ভিদের ফলন বৃদ্ধি করা হয়। আমরা জানি যে সমস্ত ফসলি উদ্ভিদ আছে তাদের ক্ষেত্রে যদি আমরা অণুবিস্তরণ করি তাহলে আমরা দেখব অধিক খেতে অধিক ফসল ফলবে। আর যেগুলো মূল্যবান কাঠ যেমন শাল সেগুন, এই সমস্ত মূল্যবান কাঠের উদ্ভিদের ক্ষেত্রে চারা তৈরি করতে অসুবিধা হয়, কিন্তু এদের ক্ষেত্রে যদি আমরা অণুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশনের সাহায্যে আমরা চারা তৈরি করতে পারি সহজেই, এবং এই গাছের মূল্যবান কাঠের গাছকে আমরা সহজেই লাগাতে পারি বা এদের বংশকে আমরা টিকিয়ে রাখতে পারি। ভেষজ উদ্ভিদ চাষ, যে সমস্ত উদ্ভিদগুলো থেকে ওষুধ তৈরি হয় সেগুলোকে আমরা ঔষধি শিল্পের উদ্ভিদ বলে থাকি বা ভেষজ উদ্ভিদ বলে থাকি। এই উদ্ভিদগুলো এই মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির সাহায্যে তৈরি করা হয় বা চাষ করা হয়। শঙ্কর প্রজাতির উদ্ভিদ যেমন বার্লি, রাই ইত্যাদি ভিন্ন ধরনের উদ্ভিদের মিশ্রণে যে শঙ্কর প্রজাতির জীব তৈরি হয়, সেই ধরনের এক ধরনের শঙ্কর প্রজাতির উদ্ভিদ থেকে তৈরি এই বার্লি, রাই, যেগুলো আমাদের বেবি ফাস্টফুড হিসেবে প্রচলিত। এই বার্লি, সাবু ইত্যাদি জাতীয় খাবার, রাই ইত্যাদি জাতীয় খাবার যেগুলো পাওয়া যায় এই মাইক্রো প্রোপাগেশন পদ্ধতির সাহায্যে চাষ করে। কৃত্রিম বীজ উৎপাদন, যে সমস্ত বীজের কৃত্রিমভাবে অনেক বীজকে উৎপন্ন করা হয়, যে বীজগুলো রোগমুক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যুক্ত, অর্থাৎ পরিশোধিত বীজ, যেগুলোতে মিশ্র বৈশিষ্ট্য সহজে আসবে না, এই রকম জাতীয় তৈরি করা হয় এই মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তরণ পদ্ধতির সাহায্যে। এরপরে আমরা আসবো অপুংজনি বা পার্থেনোজেনোসিস। অপুংজনি কি? পার্থেনোজেনেসিস, যে জনন প্রক্রিয়ায় নিষেক ছাড়াই অর্থাৎ নিষেক হবে না সেখান থেকে যখন সেই সমস্ত ডিম্বাণু থেকে যখন সরাসরি অপত্য সৃষ্টি হবে, অর্থাৎ নিষেক ছাড়া বা অনিষিক্ত ডিম্বাণু থেকে যখন অপত্য সৃষ্টি হবে তাকে আমরা বলবো অপুংজনি। এটি দেখা যায় মৌমাছি, বোলতা, মিউকর, স্পাইরোগাইরা। তোমাদের মৌমাছির ক্ষেত্রে আমরা দেখি যে সমস্ত ডিমগুলো আনফার্টিলাইজড রয়ে গেল, অর্থাৎ পুরুষ মৌমাছি এবং স্ত্রী মৌমাছির মিলনের ফলে যেগুলো নিষিক্ত ডিম হলো, সেইগুলো থেকে হয় কর্মী মৌমাছি তৈরি হবে কিংবা রানী মৌমাছি তৈরি হবে। আর যে ডিমগুলোকে নিষিক্ত করতে পারলো না
সেই ডিমগুলো থেকে আমার তৈরি হয় পুরুষ মৌমাছি বা ড্রোন। তাহলে মৌমাছির ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টি হলো। এই পদ্ধতিকে বলা হয় অপুংজনি বা পার্থেনোজেনেসিস। এই পার্থেনোজেনেসিস উদ্ভিদের ক্ষেত্রে হয়, যেগুলো বীজবিহীন ফল তৈরি হয়। এই বীজবিহীন ফল তৈরির পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পিক ফল, আর এই পদ্ধতিকে পার্থেনোকার্পি বলা হয়। এই অপুংজনির আবার দুই প্রকার, কি কি? প্রাকৃতিক অপুংজনি আর হচ্ছে কৃত্রিম অপুংজনি। প্রাকৃতিক অপুংজনি যেগুলো অর্থাৎ প্রকৃতির পরিবেশে, স্বাভাবিক পরিবেশে, বাহ্যিক পরিবেশে যখন এই অপুংজনিগুলো ঘটে, যেমন বোলতা, মৌমাছি, পিঁপড়ের ক্ষেত্রে ঘটে, তখন এগুলোকে আমরা বলে থাকি, যেগুলোতে কোনো রকম কৃত্রিমতা আমরা লাগাই না বা কৃত্রিমতা প্রয়োগ করি না, সেগুলোকে বলি প্রাকৃতিক অপুংজনি। এই প্রাকৃতিক অপুংজনি দুই প্রকার, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড কোনগুলো? যেগুলো যে সমস্ত অনিষিক্ত হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে যখন সরাসরি অপত্য সৃষ্টি হবে, তখন তাকে বলবো হ্যাপ্লয়েড প্রাকৃতিক অপুংজনি। আর যখন ডিপ্লয়েড, অনিষিক্ত ডিপ্লয়েড ডিম্বাণু থেকে যখন অপত্য সৃষ্টি হবে, তখন তাকে আমরা বলবো ডিপ্লয়েড অপুংজনি। ডিপ্লয়েড অপুংজনি দেখা যায় ডাফনিয়ার ক্ষেত্রে, নেমাটিসের ক্ষেত্রে। আর হ্যাপ্লয়েড মৌমাছি, বোলতা, স্পাইরোগাইরা, মিউকর ইত্যাদি প্রাণী উদ্ভিদের মধ্যে দেখা যায়। এরপরে আমরা আসবো নিওটেনি। আজ আমরা এই ক্লাসটা শেষ করব, কেমন? ফার্স্ট চ্যাপ্টার শেষ করে দেবো। এরপরে আসবো আমরা নিওটেনি। নিওটেনি কি না, লার্ভা দশায় যদি যৌনতার প্রকাশ পায়, অর্থাৎ যৌনতার পূর্ণতা প্রাপ্ত, অর্থাৎ সেক্সুয়াল কাজকর্মে যদি লার্ভা দশাতেই তার প্রজনন ক্রিয়া চালাতে পারে, তাকে আমরা বলবো নিওটেনি। এগুলো কেন ঘটে না, এগুলো ঘটে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ, এই হরমোনের ক্ষরণ না হওয়ার জন্য এটি ঘটে থাকে। এই ধরনের আমরা অ্যাম্বায়োস্টোমা, অ্যাম্বায়োস্টোমা এক ধরনের একটা প্রজাতি, যে প্রজাতি আমরা এদের লার্ভার ক্ষেত্রে পিটুইটারি গ্রন্থি থেকে টিএসএইচ ক্ষরণ হয় না বা টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ হয় না, এই জন্য এক্ষেত্রে আমরা নিওটেনি দেখতে পাই। আর এই নিওটেনি অবস্থায় লার্ভার যৌনজনন সম্পন্ন করাকে পিডোজেনেসিস বলা হয়। এই প্রশ্নটা বহুবার আসে যে পিডোজেনেসিস কি, নিওটেনি কি? তাহলে আমরা কি বলবো না, লার্ভা দশায় যৌনতার পূর্ণতা প্রাপ্তকে নিওটেনি বলা হয়। এটি সাধারণত ঘটে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ না হওয়ায়। এবং এই নিওটেনি অবস্থায় যদি যৌনজনন সম্পন্ন করে, তাকে আমরা বলবো পিডোজেনেসিস। কথাটা মনে থাকবে? ব্যাস, এই এক্সোলোটো লার্ভা ক্ষেত্রেও পিটুইটারি গ্রন্থি থেকে হয় না, তাই নিওটেনি অবস্থা সম্পন্ন হয়। এরপর আসবো আমরা জনন দশা। জনন দশায় বেশ কিছু উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে কিরকম ভাবে সম্পন্ন হয় না, জনন দশায় উদ্ভিদকে আমরা দুই ভাবে ভাগ করেছি। কি কি না, দুই ভাগে ভাগগুলো হলো মনোকার্পিক উদ্ভিদ আর হচ্ছে পলিকার্পিক উদ্ভিদ। এই মনোকার্পিক উদ্ভিদ কাকে বলে না, মনোকার্পিক উদ্ভিদ হচ্ছে যে সমস্ত উদ্ভিদে জীবনকালে একবারই মাত্র ফুল ফল সৃষ্টি হবে। যেমন বাঁশ গাছ, তোমরা কখনো শুনেছো বাঁশের ফুল হয়েছে? অর্থাৎ বাঁশটা 40 থেকে 50 বছর পরে বাঁশ গাছে একবার ফুল হয়, আর যখন ফুল হয় বাঁশ গাছটা মৃত্যুর দিকে ঢলে পড়ে এবং নষ্ট হয়ে যায়। এই জন্য বাঁশকে ঘন ঘন কেটে ফেলা হয় এবং বাঁশের ফুল হতে দেওয়া হয় না। যদি আমরা 40 থেকে 50 বছর পরে একটা বাঁশকে রেখে দিই, তাহলে আমরা দেখতে পাবো তার ফুল হলো এবং বয়সকালে মারা গেল। এই ধরনের একবার মাত্র ফুল হয় জীবনকালে, এই ধরনের একবার ফুল ফল সৃষ্টি হওয়াকে বলা হয় মনোকার্পিক উদ্ভিদ। জীবের জীবন দশায় এই একবার ফুল হওয়াকে বলা হয় মনোকার্পিক উদ্ভিদ। আর পলিকার্পিক উদ্ভিদ যেগুলো বহু বর্ষজীবী উদ্ভিদ, যাদের বহুবার ফল ফুল হয়, আম, আপেল, লেবু, পেয়ারা, কমলা ইত্যাদির, জবা ইত্যাদি আমরা দেখতে পাবো সারা বছর ধরে ফুল জন্মায়, ফল সৃষ্টি হয়।
তাই এদেরকে বলা হয় পলিকার্পিক উদ্ভিদ। এরপরে আসবো আমরা জীবের যৌনতা। এগুলো শুধুমাত্র সংজ্ঞা হিসেবে আর উদাহরণ হিসেবে পড়ে রাখবে, আর কিছু ভাবে প্রশ্ন এখান থেকে আসে না। তাও তোমাদের অনেক ডিটেলসে পড়ানো হচ্ছে, একটু ডিটেলসেই জেনে রাখো, শুরুটা যেন ডিটেলসেই হয়। এরপরে আমরা আসবো জীবের যৌনতা অর্থাৎ সেক্সুয়ালিটি। এদের মধ্যে সেক্সুয়ালিটিকে আমরা টোটাল 5 ভাগে ভাগ করেছি: হোমোথ্যালিক, হ্যাটারোথ্যালিক, উভয় লিঙ্গ, মনোসিয়াস আর হচ্ছে ডায়াসিয়াস। হোমোথ্যালিক কি? হোমো শব্দের অর্থ কি? সম। যখন কার্যকরী গ্যামেটগুলো কোনো পার্থক্য করা যাবে না, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মধ্যে পার্থক্য হবে না, একই উদ্ভিদে সৃষ্ট হবে, তখন তাকে আমরা বলবো হোমোগ্যামেটিক। অর্থাৎ হোমো অর্থ সম, একই দুটো গ্যামেট যখন পৃথক করা যাবে না, তারা একই দেহে উৎপন্ন হবে, তখন তাকে বলবো হোমোগ্যামেটিক। হোমোথ্যালিক, এই ধরনের হোমোগ্যামেট উৎপন্ন হওয়াকে হোমোথ্যালিক বলবো। আর আসবো হেটারোথ্যালিক, যখন কার্যকরী গ্যামেটগুলো একই প্রজাতির ভিন্ন দেহে উৎপন্ন হবে, অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট যখন দুটো ভিন্ন দেহে উৎপন্ন হবে, তাকে আমরা বলবো, যেমন রাইজোপাসের ক্ষেত্রে দেখতে পাবো, এদেরকে আমরা বলবো হেটারোথ্যালিক। বা এরপর আসবো বাইসেক্সুয়াল বা উভয় লিঙ্গ। কথাটা শুনে বুঝতে পারছো, অর্থাৎ যেসব উদ্ভিদের একই ফুলে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র থাকে, অর্থাৎ পুংজননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ একই ফুলে বর্তমান, তাকে আমরা বলবো বাইসেক্সুয়াল বা উভয় লিঙ্গ। যেমন আমরা মিষ্টি আলু উদ্ভিদে আমরা দেখতে পাবো। এরপর আসবো মনোসিয়াস উদ্ভিদ। মনোসিয়াস যখন কি হবে না, পুরুষ ফুল ও স্ত্রী ফুল একই উদ্ভিদে জন্মাবে, যেমন নারকেল, কুমড়ো, অর্থাৎ দুটো ফুলই একই উদ্ভিদে হবে। আর বাইসেক্সুয়ালের ক্ষেত্রে একই ফুলে দুটোই থাকবে, অর্থাৎ একই ফুলে যখন পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকলো, তখন তাকে আমরা বললাম উভয় লিঙ্গ বা বাইসেক্সুয়াল। আর যখন একই উদ্ভিদে, একই ফুলে বলিনি, একই উদ্ভিদে যখন পুরুষ ফুলও থাকলো স্ত্রী ফুলও থাকলো, তখনই তাকে আমরা বললাম মনোসিয়াস উদ্ভিদ, নারকেল, কুমড়ো। আর ডায়োসিয়াস উদ্ভিদ, যেসব ফুলে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল উদ্ভিদের ভিন্ন উদ্ভিদে জন্মায়, অর্থাৎ যদি আমরা দেখি যে পেঁপে গাছের ক্ষেত্রে কিছু পেঁপে গাছ পুংলিঙ্গধারী, কিছু পেঁপে গাছ স্ত্রীলিঙ্গধারী, এই যে একই প্রজাতির উদ্ভিদ হলেও দুটো ভিন্ন উদ্ভিদে পুরুষ ফুল বা স্ত্রী ফুল জন্মালো, এই ধরনের কে আমরা কি বলি? এই ধরনকে আমরা বলি ডায়াসিয়াস উদ্ভিদ, অর্থাৎ ভিন্ন উদ্ভিদে জন্মায়। পেঁপে, তাল, তোমরা লক্ষ্য করবে কিছু তাল গাছ পুরুষ মেল আর কিছু তাল গাছ ফিমেল, অর্থাৎ ভিন্ন উদ্ভিদ দুটো। আর আছে এরপরে আমরা এই ডায়োসিয়াসের ক্ষেত্রে কিছু প্রাণীর ক্ষেত্রে দেখতে পাই, যদি একলিঙ্গ প্রাণী হয়, যাদের শুক্রাশয় বা ডিম্বাশয় থাকে, এই একলিঙ্গ প্রাণীদের ক্ষেত্রে যে কোনো এক প্রকার থাকবে জননগ্রন্থি, যেমন মেল বা ফিমেল। আরশোলা, ব্যাঙ, টিকটিকি, এদের মেল বা ফিমেল দুটো আলাদা হয়, এই জন্য একে আমরা বলি একলিঙ্গ প্রাণী। আর কিছু প্রাণী আছে উভয় লিঙ্গ বা বাইসেক্সুয়াল প্রাণী। আগেরগুলো উদ্ভিদ বললাম, এগুলো প্রাণী হচ্ছে। বাইসেক্সুয়াল কেন বা উভয় লিঙ্গ কেন? যদি আমরা কেঁচো, জোঁক, ফিতাকৃমি ইত্যাদি দেখি, তাহলে এদের দেখবো আমরা যে একই উদ্ভিদ দেহে পুংজনন গ্রন্থি, একই প্রাণী দেহে পুংজনন গ্রন্থি বা শুক্রাশয় আর ডিম্বাশয় অবস্থান করেছে, এই জন্য একে আমরা বলি কি বলি না বাইসেক্সুয়াল প্রাণী, অ্যানিম্যাল। এই হলো আমাদের শেষ চ্যাপ্টার, এই পর্যন্ত থাক। তোমরা পরের ক্লাসে আমরা আলোচনা করব সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, আর এই পুরো নোটটাকে আমি তোমাদেরকে দিয়ে দেবো, পিডিএফ করে দিয়ে দেবো তোমাদেরকে, যাতে সুবিধা হয় ছক করে নোটটা যে বানানো হয়েছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থেকো, সাবধানে থেকো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। সবাইকে ধন্যবাদ মন দিয়ে শোনার জন্য।